রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ডিএনএ টেস্টের মাধ্যমে 5টি মরদেহের পরিচয় শনাক্ত করেছে সিআইডি। তারা হলো ওয়াকিয়া ফেরদৌস নিধি, লামিয়া আক্তার সোনিয়া, আফসানা আক্তার প্রিয়া ও রাইসা মনির এবং মারিয়াম উম্মে আফিয়া। এদিকে এ ঘটনায় আরও 2 শিক্ষার্থী মাহতাব ও মাহিয়ার মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 31 জনে। দুপুরে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মাহতাবের মৃত্যু হয়। তার শরীরের 85 ভাগ পুড়ে গিয়েছিল। বিকেলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মাহিয়ার। তার শরীরের 50 ভাগ পুড়ে গিয়েছিল। মাহিয়া 8ম শ্রেণীর ও মাহতাব 7ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। বর্তমানে সেখানে 43 জন চিকিৎসাধীন, যার বেশিরভাগই শিশু। তাদের মধ্যে 7 জনের অবস্থা আশঙ্কাজনক। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তে নিহত 30 জনের তালিকা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আর বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 55 জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে মৃত্যু হয়েছে 30 জনের। এর মধ্যে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মারা গেছেন 15 জন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যু হয়েছে 12 জনের। এছাড়া ঢাকা মেডিকেল, ইউনাইটেড এবং উত্তরার লুবানা হাসপাতালে 1 জন করে মারা যান। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, দগ্ধ বা আহত হয়ে রাজধানীর 6টি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 55 জন। এদের মধ্যে 5 জনই শিক্ষক। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীনের সংখ্যা 43 জন এবং সম্মিলিত সামরিক হাসপাতালে রয়েছেন 11 জন। এছাড়া শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন 1 জন। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিশু শিক্ষার্থীদের জীবন বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেন মাইলস্টোন স্কুলের 2 শিক্ষক মেহরিন চৌধুরী এবং মাসুকা বেগম নিপু। সেই আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে তাদেরকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বলা হয়ে থাকে, একজন শিশুর জীবনে বাবা মায়ের পরেই শিক্ষকের স্থান। কখনো কখনো দায়িত্বজ্ঞানের দিক থেকে বাবা মাকেও ছাপিয়ে যান শিক্ষক। তেমনি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 2 শিক্ষক মেহরিন চৌধুরী ও মাসুকা বেগম নিপু। নিজের জীবনের পরোয়া না করে বাঁচিয়েছেন অনেক শিক্ষার্থীর প্রাণ। মাইলস্টোন স্কুলে যখন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়, তখন আগুন থেকে বাঁচতে ছোটাছুটি শুরু করে শিক্ষার্থীরা। এ সময় নিজে দগ্ধ হয়েও প্রায় 20 জন শিশুকে জীবিত উদ্ধার করেন মেহরিন। তবে ফিরতে পারেননি নিজেই। সোমবার রাতে বার্ন ইনস্টিটিউটে মারা যান মেহরিন। এক সময় অনেক সন্তানের জন্য মা জীবন দেয়, কিন্তু অন্যদের সন্তানের জন্যও যে আরেকজন মা হিসেবে আবির্ভূত হয়ে জীবন দিবেন, আসলে এটা আমাদের ভাষা বা কোনো কিছুর মধ্যে প্রকাশ করার মতো নেই। গ্রামে গেলেই অসচ্ছল মানুষের পাশে দাঁড়াতেন মেহরিন। কারো সন্তানের পড়াশোনা বা কারো চিকিৎসায় সাধ্যমতো সহায়তা করতেন তিনি। উনি দেখাশুনে আমার খরচ পড়াশ যত আমার বাড়ির যত আছে সব উনি গ্রহণ করে। আর ওরকম ভালো লোক পৃথিবীর নাই। ভয়াবহ দুর্ঘটনায় শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন আরেক শিক্ষক মাসুকা বেগম নিপু। 8 বছর আগে ইংরেজি শিক্ষক হিসেবে মাইলস্টোন স্কুলের প্রাইমারি শাখায় যোগ দেন নিপু। 2 বোন ও 1 ভাইয়ের মধ্যে ছোট মাসুকা বেগম নিপু 15 বছর আগে মা হারিয়েছেন। অবিবাহিত জীবনে শিক্ষার্থীরাই ছিল তার সন্তানের মতো। আম্মুর ছেলেমেয়ে থেকে মনে হয় যে আমরা খালামণি ছেলেমেয়ে বেশি ছিলাম। কোনোদিন আমাদেরকে বাবা মনি ছাড়া কোনোদিন ডাকেনি। অল্প বয়সে আমার ছাত্রীর জানাজা আমাকে পড়তে হবে, আমি এটা ভাবতে পারি না। চাইলেই পুড়তে থাকা ভবন থেকে বেরিয়ে জীবন বাঁচাতে পারতেন এই শিক্ষকেরা, কিন্তু শিক্ষার্থীদের বাঁচাতে জীবন উৎসর্গ করে অমর হয়ে রইলেন তারা। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে সকাল 8টার দিকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। সংবিধানের 13 সংশোধনী বাতিলের রায় পরিবর্তন সহ জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর এবিএম খায়রুল হককে ডিবি কার্যালয়ে রাখা হয়। দেশের 19তম প্রধান বিচারপতি হিসেবে 2010 সালে নিয়োগ পান খায়রুল হক। পরের বছর অবসরে যান তিনি।
আপিল বিভাগে থাকাকালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং ফতোয়া অবৈধ ঘোষণার রায় দেন ABM খায়রুল হক। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি চান সুপ্রিম কোর্ট আইনজীবী নেতারা। তাদের অভিযোগ, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতেই দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংসের রায় দেন তিনি। পুরস্কার হিসেবে অবসরের পর তাকে কয়েক দফায় আইন কমিশনের চেয়ারম্যান করা হয়। আপিল বিভাগের জ্যেষ্ঠ কয়েকজন বিচারপতিকে ডিঙ্গিয়ে 2010 সালের সেপ্টেম্বরে দেশের 19তম প্রধান বিচারপতি করা হয় খায়রুল হককে। অবসরের 7 দিন আগে 2011 সালের মে মাসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন তিনি। তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, সংক্ষিপ্ত রায়ে পরবর্তী দুটি জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক ব্যবস্থায় করার জন্য বললেও অবসরের 1.5 বছর পর দেয়া লিখিত রায়ে তা উল্লেখ করেননি। তার রায়েই দেশের গণতন্ত্র ধ্বংস, নির্বাচনে কারচুপি ও ফ্যাসিবাদের সূচনা হয়, অভিযোগ আইনজীবী নেতাদের। এই খায়রুল হকের কারণে একটি নির্বাচনও সুষ্ঠু হয় নাই। এই খায়রুল হকের কারণে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে। একটা আদেশ যা ওপেন কোর্টে ঘোষণা করা হয়েছে, এই আদেশটাকে পরিবর্তন করে ফেলেছেন। এই পরিবর্তন করে ফেলার মাধ্যমে যে ফ্রড করা হয়েছে, জুডিশিয়াল ফ্রড, এই ফ্রড আমরা কোনোভাবেই আর বিচার বিভাগ থেকে দেখতে চাই না। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন, খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়া সহ তার বিভিন্ন রায় ও আদেশ নিয়ে ক্ষুব্ধ জাতীয়তাবাদী আইনজীবীরা। আর সেখান থেকেই দেশের পরবর্তী রাজনৈতিক সংঘাতের শুরু, অভিযোগ তাদের। আওয়ামী লীগ যা যা চেয়েছে সবই তার দিয়ে করিয়েছে, তার বিচার হবে না কেন বলেন তো? আজকে সংকট রাজনৈতিক সংকটের জন্যই সে দায়ী মনে করি। শেখ হাসিনার চেয়ে বড় আওয়ামী লীগের ছিলেন এই অবিচারক খায়রুল হক। এমন বিচার হওয়া উচিত যেন ভবিষ্যতে বিচারাঙ্গনে আর নতুন কোনো খায়রুল হকের জন্ম না হয়। অবসরের পর 2013 সাল থেকে কয়েক দফায় সময় বাড়িয়ে টানা 11 বছর তাকে আইন কমিশনের চেয়ারম্যান রাখে আওয়ামী লীগ সরকার। এ সময় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চিকিৎসা বাবদ 10 লাখ টাকা নিয়ে ব্যাপক সমালোচনার শিকার হন তিনি। সরকার পতনের পর আইন কমিশন থেকে গত আগস্টে পদত্যাগ করেন। বিচার করতে হবে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক দেশের সবচেয়ে বড় শত্রু, এ মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, তার মতো যাদের গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান সবাইকে শাস্তির আওতায় আনতে হবে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, খায়রুল হক তার পদ ব্যবহার করে দেশের অনেক বড় ক্ষতি করেছেন। তার রায়ের কারণে দেশের সব সংকট তৈরি হয়েছে, যার ফলে দেশের মানুষ দীর্ঘ সময় ভোটাধিকার ও গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছে। এ সময় দেরিতে হলেও তাকে গ্রেপ্তার করায় স্বস্তি প্রকাশ করেন মির্জা ফখরুল। বিচার বিভাগ, যেটাকে আমরা মনে করি যে আপনার জুডিশিয়ারি সবচেয়ে বড় জায়গা, যেখানে আপনার সবচেয়ে আপনার মানুষের আস্থা থাকে, সেই আস্থা জায়গাটাকে সম্পূর্ণভাবে তিনি ধ্বংস করেছেন শুধুমাত্র তার রাজনৈতিক চিন্তা ভাবনা, সেই কারণে, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতি করেছে বলে আমরা মনে করি। দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ ওই জায়গাটাতে বসে আর সেই জায়গার ব্যবহার করে রাষ্ট্রের ক্ষতি করতে না পারে। ফৌজদারি কার্যবিধি সংশোধন করেছে উপদেষ্টা পরিষদ। এখন থেকে গ্রেপ্তারের সময় পুলিশের পরিচয়পত্র দেখানো এবং 12 ঘন্টার মধ্যে পরিবারকে জানাতে হবে। এছাড়াও কি কারণে কোন আইনে গ্রেপ্তার তাও জানাতে হবে। এদিকে স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীকের বিধান বাতিল করার কথা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। বৃহস্পতিবার দুপুরে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এসব কথা জানান উপদেষ্টারা। ফরেন সার্ভিস একাডেমিতে বৃহস্পতিবার বিকেলে নিয়মিত ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় আইন উপদেষ্টা বলেন, মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের সহায়তা এবং 2 শিক্ষিকাকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে। তিনি জানান, আগে সন্দেহ হলে 54 ধারায় গ্রেপ্তার করা হতো। এ বিষয়ে ফৌজদারি কার্যবিধি সংশোধন করা হয়েছে, যাতে অনলাইন বেল বন্ড সাবমিশন করা যায়। কাউকে গ্রেপ্তারের সময় পুলিশের পরিচয়পত্র দেখানো, অভিযোগ ও কোন আইনে গ্রেপ্তার সেটি পুরোপুরি লেখা থাকতে হবে। 12 ঘন্টার মধ্যে পরিবারকে জানানোর বিধানও করা হয়েছে।
যত দ্রুত সম্ভব গ্রেফতারকৃত ব্যক্তির পরিবার, বন্ধু বা লয়ারকে তার সাথে যোগাযোগ করে জানাতে হবে যে গ্রেফতার করেছি, আমরা এই কারণে গ্রেফতার করেছি, এই মামলায় গ্রেফতার করেছি এবং গ্রেফতারকৃত ব্যক্তি এখানে আছেন। তো যত দ্রুত সম্ভব করতে হবে এবং কোনো অবস্থাতেই 12 ঘন্টার বেশি সময় নেওয়া যাবে না। অনলাইন বেল বন্ড সাবমিশনের বিধান আছে, তারপর ডিজিটালি সামন দেওয়া যাবে, ডিজিটালি ওয়ারেন্ট দেওয়া যাবে। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নেয়ার বিধান বাতিল করা হয়েছে বলে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার আর কোনো সুযোগ নেই। এখন থেকে ইন্ডিভিজুয়াল প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে এবং প্রত্যেকটি ক্ষেত্রেই হবে। এই জিনিসটাকে কেন্দ্র করে অনেক হানাহানি স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করা হয়েছে এবং অনেক জায়গায় মার্কার ভোটে অনেকে জিতে এসেছে কিংবা গায়ের জোরে জিতে এসেছে। এখন আমরা প্রত্যাশা করছি যে এর মাধ্যমে স্থানীয় সরকারে আমাদের একটা ইতিবাচক পরিবর্তন আসবে। এছাড়া গোপালগঞ্জে এনসিপির উপর হামলার ঘটনা তদন্তে সাবেক বিচারপতির নেতৃত্বে কমিটি করা হয়েছে। কমিটিকে 3 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বিচার বিভাগের কমিশন হচ্ছে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের 2টি বাড়ির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। 53 কোটি টাকার বেশি মূল্যের বাড়ি দুটি ভার্জিনিয়ায় অবস্থিত, যা কেনা হয়েছিল 2024 সালের 6 জুলাই ও 2014 সালের 5 মে। দুদক সূত্র জানায়, জয় তার বাংলাদেশের আয়কর নথিতে এসব বাড়ির তথ্য দেননি। বাড়ি দুটি সন্ধান পাওয়ার পর যাচাই বাছাই শেষে তা জব্দের উদ্যোগ নেওয়া হয়েছে। দুদকের অনুসন্ধান দল ঠিকানা সহ সুনির্দিষ্ট তথ্য কমিশনে দাখিল করার পর কমিশন থেকে অনুমোদন দেওয়া হয়েছে, যা আজই আদালতে দাখিল করা হতে পারে। আদালত আদেশ দেওয়ার পর আইনি প্রক্রিয়া অনুসরণ করে যুক্তরাষ্ট্রের আদালতে পৌঁছানো হবে, যার ভিত্তিতে যুক্তরাষ্ট্র সরকার বাড়ি দুটি জব্দ করতে পারে। 5 আগস্টের মধ্যে জুলাই সনদ আদায় করা হবে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে সমাবেশে মন্তব্য করেন তিনি। নাহিদ বলেন, সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবিতে এগিয়ে যাবে জাতীয় নাগরিক পার্টি। যে সকল রাজনৈতিক দল নিজেদের অবস্থান থেকে সরে এসে সংস্কারের ঐক্যমতের পক্ষে কাজ করছেন তাদের ধন্যবাদ জানান তিনি। এ সময় দলটির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, বিমান দুর্ঘটনা পুঁজি করে আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হচ্ছে। দেশের স্বার্থে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে মোকাবেলার আহ্বান জানান হাসনাত। এর আগে সকালে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে দেখা করেন দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় 2021 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন বিরোধী আন্দোলনে নিহতদের স্বজনদের সাথেও কথা বলেন নেতারা। পরে কাউতলি মোড় এলাকা থেকে পদযাত্রা শুরু করে এনসিপি। সমাবেশ শেষে পদযাত্রা নিয়ে হবিগঞ্জে যায় এনসিপি। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক চুক্তি করা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক কমানোর বিষয়ে সরকার আশাবাদী। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। আমন্ত্রণ পেলেই দেশটিতে যাবে বাংলাদেশের প্রতিনিধিরা। 1 আগস্টের মধ্যে আমন্ত্রণ না পেলেও পরবর্তীতে এ নিয়ে আলোচনার সুযোগ থাকবে বলে জানান উপদেষ্টা। বলেন, এ নিয়ে শুক্রবার যুক্তরাষ্ট্রের সাথে অনলাইন বৈঠকের কথা রয়েছে। সেই বৈঠকে অনেক কিছু স্পষ্ট হবে, তবে শুল্ক কমানোর আলোচনায় লবিস্ট নিয়োগ করা হবে না বলেও জানান উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বৃহস্পতিবার রাজধানী বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে 9ম চামড়া ও চামড়াজাত পণ্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, শুল্ক নিয়ে ভালো কিছু প্রত্যাশায় সরকার আলোচনা চালিয়ে যাচ্ছে। দেশে প্রতি বছর 27 কোটি বর্গফুট চামড়া উৎপাদন হয়। এই সম্পদকে কাজে লাগিয়ে রপ্তানি বাড়াতে সরকার চেষ্টা করছে। বিশেষ করে চামড়ার নতুন বাজার সৃষ্টির উপর জোর দেয়া হচ্ছে। সাভার চামড়া শিল্পনগরীর সিইটিপির মান আগের চেয়ে উন্নয়ন হয়েছে বলেও জানান তিনি। প্রদর্শনীতে 14টি দেশের উদ্যোক্তারা অংশ নেন। সবার জন্য উন্মুক্ত চামড়া মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত, সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। বাঙালি মুসলিম সন্দেহে নিজ দেশের শত শত নাগরিককে বাংলাদেশে পুশিন করেছে ভারত। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। তাদের অভিযোগ, যথাযথ আইনি প্রক্রিয়া না মেনেই
বাংলাভাষীদের অবৈধ অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে পাঠানো হচ্ছে বাংলাদেশে। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই দুদেশের মধ্যে চলছে উত্তেজনা। সম্প্রতি বাংলাদেশি আখ্যা দিয়ে অনেককেই সীমান্তে পুশব্যাক করছে বিজেপি সরকার। অভিযোগ উঠেছে ভারতীয় পরিচয়পত্র থাকার পরও অনেককে বাংলাদেশে পাঠাচ্ছে বিএসএফ। বুধবার এক প্রতিবেদনে একই অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। যথাযথ আইনি প্রক্রিয়া না মেনে বাংলাভাষীদের অবৈধ অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে পুশিন করার দাবি সংস্থাটির। HRW বলছে, ভারত সরকারের কথিত অবৈধ অনুপ্রবেশ দমন পদক্ষেপে অনেক ভারতীয় নাগরিকও ভুক্তভোগী। মে থেকে বিতরণ প্রক্রিয়া জোরদার করে বিজেপি সরকার। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্য আসাম, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, ওড়িশা ও রাজস্থানের দরিদ্র মুসলিম অভিবাসী শ্রমিকদের আটক করে ভারতীয় সীমান্তরক্ষীদের হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়াও ৭ মে থেকে ১৫ জুন পর্যন্ত প্রায় ১০০ রোহিঙ্গা সহ ১,৫০০ বাংলাভাষী মুসলমানকে বাংলাদেশে পাঠিয়েছে ভারত। দেশটির এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার আইন, জাতিগত বৈষম্য বিলোপ কনভেনশন ও নাগরিক অধিকার সুরক্ষাকারী চুক্তির পরিপন্থী বলেও অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের। অবশ্য এ বিষয়ে সংস্থাটির চিঠির কোনো জবাব দেয়নি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল সংবাদ সন্ধ্যার আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।